মুখ্যমন্ত্রীর সদিচ্ছার যেন অভাব। কি একটা হচ্ছে, মানুষ তো যেন জীবনের কোনো মূল্য নেই, দাম নেই। এনাকে রেপ করা হলো, তারপরে সেখানে মার্ডার করা হলো। তো আমাদের দিদিমণি কি করছে মানুষ তো বুঝতে পারছে, মানুষ তার বিচার করবে। ছাত্র আন্দোলন পরিষদে একটা ঘটনা ঘটেছে, এটা বিরাট একটা ব্যাপার, একটা আমূল পরিবর্তন। ওখানেও ডিক্টেটরশিপ চলছিল। ছাত্র নেতা আনিস খান, সেই আনিস খানের হত্যাকাণ্ডে পুলিশ তাকে বাড়িতে গিয়ে তাড়া করে বাড়িতে গিয়ে তাকে মার্ডার করলো। সেই সংক্রান্ত হাইকোর্টে মামলা হলো, গোটা মিডিয়া, গোটা রাজ্য তোলপাড়। কত মেডিকেল কলেজ হসপিটালে যে একটা নৃশংস একটা হত্যাকাণ্ড ঘটে গেল, একটা তরুণী চিকিৎসক, তাকে যৌন নির্যাতন করা হলো, তারপর তাকে মার্ডার করা হলো, হত্যা করা হলো। এটা একটা নৃশংস ঘটনার একটা উদাহরণ। যে অপরাধী, যারা এই অপরাধ সংগঠিত করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। আজকে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের মনে একটা নাড়া জাগিয়ে তুলেছে যে কী হচ্ছে, যেখানে একটা ডাক্তার একটা হসপিটালে সে মানব সেবায় সে নিয়োজিত, সে মানুষের সেবা করবার জন্য, দুস্থ রুগীদেরকে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সে সেখানে ডিউটিরত, সে হসপিটালে সে কর্মরত। সেখানে ঢুকে তার উপরে যৌন নির্যাতন, তাকে রেপ করা হলো, তারপর তাকে মার্ডার করা হলো, তাকে খুন করা হলো। এবং যে অভিযোগটা পুলিশি তদন্তের মধ্য থেকে যেটা বেরিয়ে আসলো, যে একটা সিভিক পুলিশ বা ভলেন্টিয়ার সে এর মধ্যে ইনভলভ, এবং সেই হচ্ছে কি রয়, সঞ্জয় রয়। তো তাকে ধরা পড়েছে এবং সে স্বীকারও করেছে। তো এই ধরনের একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং এখানে প্রশ্ন উঠছে, বারবার মনে জাগছে প্রশ্ন, যে পুলিশের উপর নিরাপত্তার দায়িত্ব ন্যস্ত, যে পুলিশ হসপিটালের নিরাপত্তা দেবে, রুগীদের নিরাপত্তা দেবে, ডাক্তারদের নিরাপত্তা দেবে, সেখানে পুলিশি ক্যাম্প রয়েছে। সেই পুলিশের ক্যাম্প থেকেই পুলিশের লোকরাই, সিভিক পুলিশরাই, তারাই যদি এই ধরনের অন্যায় অত্যাচার আইনকে হাতে নিয়ে যদি কাউকে খুন করে, অপরাধ সংগঠিত করে, তো সেটা অত্যন্ত একটা উদ্বেগের বিষয়। নিরাপত্তাহীনতায় ডাক্তাররা ভুগছে, সাধারণ মানুষও ভুগছে। এটা আমাদের রাজ্য প্রশাসনের, যেভাবে দেখছি যে প্রশাসনের সর্বময় যে যে মুখ্যমন্ত্রী যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে, যেভাবে পদক্ষেপ নিচ্ছে, এটা প্রশংসনীয়। কিন্তু আজকে সকালে বা কালকে সন্ধ্যা থেকে একটা জিনিস দেখলাম, যে আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালের যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ, উনি পদত্যাগ করেছেন, ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু এবার খুব ভালো হলো যে আরও অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টরদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ওখানকার যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ যে দায়িত্বপ্রাপ্ত ছিল, ওনাকেও ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা মানুষের মধ্যে একটা আশার আলো বা একটা কনফিডেন্স, সাধারণ মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতায় যে ভুগছিল সেটা ফিরিয়ে আনার একটা ব্যবস্থা, খুব প্রশংসা, আমার ভালো লেগেছিল। কিন্তু কালকে যখন ভদ্রলোক সন্দীপ ঘোষ, যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল, ওনাকে সরিয়ে দেওয়া হলো, উনি পদত্যাগ করলেন। পরেই কিছুক্ষণ পরে ওনাকে দেখা গেল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উনি অধ্যক্ষ হিসাবে আবার নিয়োগ পেয়ে গেলেন। আর ওই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যিনি অধ্যক্ষ ছিলেন, ওনাকে স্বাস্থ্য দপ্তরে বদলি করে দেওয়া হলো। এ যেন ওই ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের যিনি অধ্যক্ষ ছিলেন, যিনি প্রিন্সিপাল ছিলেন, সে কোনোভাবে এর মধ্যে জড়িত নয়, সে পানিশমেন্ট পেয়ে গেল। আর এই ভদ্রলোককে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল থেকে সরিয়ে আবার ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আবার কিছুক্ষণের মধ্যে নিয়োগ করা হলো। এটা থেকে মনে হচ্ছে যে প্রশাসনের, যে আমাদের মুখ্যমন্ত্রীর সদিচ্ছার যেন অভাব। কি করে হয় এটা? মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পদত্যাগ করলেন, নৈতিক দায় মাথায় নিয়ে উনি পদত্যাগ করলেন, ওনার পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করা হলো। তারপরেই কিছুক্ষণের মধ্যেই ওনাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের ওনাকে পুরস্কারে পুরস্কৃত করা হলো। এটা একটা, আমি বলবো এটা ঠিক নয়। এটা সাধারণ মানুষ আজকে এত বোকা নয়, সকলেই বুঝতে শিখেছে। তাই এখনই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত সিবিআই ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে এখনই মামলা হচ্ছিল, মাননীয় চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে। আবার কিছুক্ষণ পর আবার শুনানি হবে। তো যাই হোক, এই ধরনের অপরাধের সঙ্গে যে যুক্ত, সর্বোপরি যে সিভিক ভলেন্টিয়ার, যাকে ধরাও পড়েছে এবং তার স্বীকারোক্তিও দেখা গেছে, তো এটা অত্যন্ত দুঃখজনক এবং ভিন্নতম, এর ভাষা নেই। তাই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত এই অপরাধীর। এবং এর পিছনে যারা যুক্ত আছে, তদন্তকারী অফিসাররা নিশ্চয়ই খুঁজে বার করবে। কারণ সিভিক ভলেন্টিয়ার, সে ডাক্তাররা যেখানে তারা ডিউটিরত, যে তরুণী, যে ডক্টর যিনি সেখানে রেস্ট করছিলেন,
সেখানে ওই সিভিক ভলেন্টিয়ার ঢুকে পড়লো। হ্যাঁ, তো সেটাই আমি বলতে চাচ্ছি, এর পিছনে নিশ্চয়ই বড় হাত আছে এবং কোনো ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। আর এনাকে রেপ করা হলো, তারপরে সেখানে মার্ডার করা হলো, তো এত বড় একটা অপরাধ একার দ্বারা সম্ভব হয় না। মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিল যে সিবিআই যদি পুলিশ ইনভেস্টিগেশন যদি ত্বরান্বিত না হয়, যদি সঠিকভাবে করতে না পারে, উনি সিবিআই দিয়ে দেবে, ওনার মনের যে একটা ইচ্ছা বা মনের যে একটা সিদ্ধান্ত উনি ব্যক্ত করেছেন। কিন্তু এটা বলার আগে আমি স্টেটমেন্টটা দেখলাম টিভিতে, তার আগে সিবিআইকে একটা খোঁচা দিয়ে দিলেন যে তাপসী মালিক হত্যাকাণ্ডে সিঙ্গুরে যে ঘটনা ঘটেছিল সিবিআই কিছু করতে পারেনি, রিজানুর কাণ্ডের যে সিবিআই এখনো পর্যন্ত কোনো কিছু তার অপরাধের কিনারা করতে পারেনি, অতএব এখানেও সিবিআইয়ের ওপর ওনার আস্থা নেই, আবার বলছে সিবিআই দিয়ে দেবো। এটা সাধারণ মানুষের মধ্যে যে একটা ক্ষোভ সঞ্চার হয়েছে এবং ছাত্র আন্দোলন দিকে দিকে যেভাবে মেডিকেল কলেজের ছাত্ররা এবং ডাক্তাররা যেভাবে ইন্টার্নরা যেভাবে রাস্তায় নেমে পড়েছে, ধর্নায় আছে, কর্মবিরতির সঙ্গে যুক্ত, তো সেখানে মুখ্যমন্ত্রী এই ক্ষোভটাকে প্রশমন করবার জন্য সিবিআইয়ের কথা বলছে। কিন্তু আমার মনে হয় না উনি মন থেকে এই কথাটা বলেছেন, না হলে ওই তাপসী মালিকের উদাহরণ এইখানে টেনে আনতেন না, বা আপনার রিজানুর কাণ্ডের হত্যাকাণ্ডের যে ঘটনা সেটা উঠিয়ে আনতেন না, বা তো এই ধরনের ঘটনা। তারপরে যেটা একটু আগে আমি বললাম যে অধ্যক্ষ আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ, তিনি নৈতিক দায় স্বীকার করে উনি ওখানে পদত্যাগ করলেন। তারপরে কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই ওনাকে আবার পুরস্কৃত করা হলো, ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের ওনাকে আপনার অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হলো। আর ওখানকার যিনি অধ্যক্ষ ছিলেন তাকে স্বাস্থ্য দপ্তরে পানিশমেন্ট দিয়ে বদলি করা হলো। তো এটা আজকের মিডিয়ার যুগ, আজকে মানুষ সচেতন, তো মানুষ সব বুঝতে পারছে। তো ছাত্র আন্দোলনকে ভয় বলুন আর যাই বলুন, ছাত্র আন্দোলন পরশু দেশের একটা ঘটনা ঘটেছে, এটা বিরাট একটা ব্যাপার, একটা আমূল পরিবর্তন। ওখানেও ডিকটেটরশিপ চলছিল, যেভাবে মিডিয়া থেকে বিভিন্ন রকম আপনার ইউটিউব চ্যানেল বা বিভিন্ন খবর মাধ্যমে যেরকম জানতে পারছি যে ওখানে হাসিনা সরকারের একটা চরমতম একটা উনি যেটা একটা নৈরাজ্যের সৃষ্টি উনি করেছিলেন। মানুষকে সম্মান দিতেন না, মানুষের নিরাপত্তার কথা ভাবতেন না, মানুষকে পরিষেবা দিতেন না ঠিকমতো, উনি যা খুশি একদমই করতেন এবং চালাকির সঙ্গে সরকারটা পরিচালনা করতেন। তো সেখানে আমাদের দিদিমণি কি করছে মানুষ তো বুঝতে পারছে, মানুষ তার বিচার করবে। এই যে ঘোলাহাট আবু সিদ্দিক হালদার যে থানা মার্ডার করে দিয়েছে থানার বড়বাবু এবং থানার যে এসআই, তার বিরুদ্ধে অভিযোগ, সে বিষয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বললেন না, এবং সেই থানার বড়বাবু মানস চ্যাটার্জি এখনো পর্যন্ত বল রয়েছেন। এবং ইতিমধ্যে আমরা খবর পেলাম যে মেদিনীপুরে একটা 25 বছর তরতাজা যুবককে জেলার পিটিয়ে মেরে দিয়েছে, তার বাবা মা অভিযোগ করছে। সেই মুখ্যমন্ত্রী যে সিবিআই তদন্ত যে কথাটা বলছেন, এটা কতটা? এটা তো একটা পরিলক্ষিত হচ্ছে, আমতার যে ছাত্র নেতা আনিস খান, সেই আনিস খানের হত্যাকাণ্ডে পুলিশ তাকে বাড়িতে গিয়ে তাকে মার্ডার করলো। সেই সংক্রান্ত হাইকোর্টে মামলা হলো, গোটা মিডিয়া গোটা রাজ্য তোলপাড়, কত মিটিং মিছিল হলো। তো সেখানে মুখ্যমন্ত্রী একটা নীরব দর্শকের মতো উনি ছিলেন। সেখানে সিবিআই কেন একটা যে ভালো একটা খুব ভালো অ্যাক্টিভ একটা ইনভেস্টিগেশন হবে সেই সংক্রান্ত পদক্ষেপ ওনার লক্ষ্য করা যায়নি। ধোলাহাটের আবু সিদ্দিকের কথা যেটা বললেন সেটাও তাই, যে তাকে চুরির অপরাধে কোনো রকম কমপ্লেন ছাড়াই, অভিযোগ ছাড়াই তাকে ধরে আনলো, তারপর পুলিশ তাকে মেরে দিল, হত্যা করলো, সেটাও তো একটা নৃশংস অপরাধ, এটা পুলিশের দ্বারা সংগঠিত। সেখানেও পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নির্বাক। এখানে আর একটা কথা যেটা আপনি বললেন যে মেদিনীপুরের যে ঘটনা, জেলার করলো, কি একটা হচ্ছে, মানুষ তো যেন জীবনের কোনো মূল্য নেই, দাম নেই। আজকের এই মডার্ন, আজকে এই আধুনিক সমাজে মানুষ আজকে এত বুঝতে শিখেছে, জানতে শিখেছে। হ্যাঁ, তো সেখানে যদি এই ধরনের অপরাধ যদি প্রশাসনের দ্বারা সংগঠিত হয়, তাই এটা অত্যন্ত একটা জঘন্যতম নিদর্শন হতে চলেছে। একটা দিন হতে পারে যে সকল মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে, তখন কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। তো